get your mouth. সুপ্রিয় শিক্ষার্থীগণ, আশা করছি সকলেই ভালো আছো। আমরা আজকে একাদশ দ্বাদশ শ্রেণীর পরিণতি ও সুশাসন নিয়ে আলোচনা করব। তো পরিণতি ও সুশাসন, যাকে আমরা সিভিক্স অ্যান্ড গুড গভর্নেন্স বলে থাকি, এর দুটি পত্র রয়েছে। আজকে আমরা প্রথম পত্রের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় নিয়ে আলোচনা করব। তো আজকে মূলত আমরা সপ্তম অধ্যায় নিয়ে আলোচনা করব। তো সপ্তম অধ্যায়ে মূলত রয়েছে সরকার কাঠামো ও সরকারের অঙ্গসমূহ। তো আজকে এই অধ্যায়ের বেশ কিছু পর্বের মধ্যে আমরা প্রথম পর্বে আছি। তো আমরা আজকে যে বিষয়গুলো জানবো সেই বিষয়গুলো একটু উল্লেখ করছি। মূলত সরকার কাঠামো সম্পর্কে জানবো এবং সরকারের বিভিন্ন শ্রেণী বিভাগ সম্পর্কে জানবো। সরকারের কয়েক প্রকার উদাহরণ আমরা দেখব, তাদের কার্যাবলী, বৈশিষ্ট্য, এসব বিষয় নিয়ে আমরা আলোচনা করব। তো আজকে মূলত এই টপিকটার সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে রাষ্ট্র গঠনের যে চারটি উপাদান রয়েছে, সেই চারটি উপাদানের মধ্যে সরকার হলো তৃতীয়তম এবং সরকারকে রাষ্ট্রের অভিভাবক বলা হয়। তো সরকার কি, এই বিষয়ে যদি আমাদেরকে জিজ্ঞেস করে তাহলে আমরা বলতে পারি সরকার হলো মূলত রাষ্ট্র গঠনের চারটি মৌলিক উপাদানের মধ্যে তৃতীয়তম উপাদান এবং এটি মূলত রাষ্ট্রের বাস্তব রূপ। কারণ আমরা রাষ্ট্র বলতে মূলত সরকারকেই বাস্তবে দেখি যে রাষ্ট্রের প্রতিনিধিত্ব করে সরকার, এবং এই সরকারই রাষ্ট্রের সার্বিক কল্যাণ সাধনের জন্য কাজ করে, রাষ্ট্রের বিভিন্ন সমস্যার সমাধান করে, রাষ্ট্রের নানা প্রকার উন্নয়নমূলক কাজ করে, অর্থাৎ রাষ্ট্রকে পরিচালিত করে সরকার। অধ্যাপক গ্যাটেল একটা কথা বলেছেন, সরকার হলো রাষ্ট্রের একটি যন্ত্র বা সংগঠন, অর্থাৎ রাষ্ট্রের অতীব গুরুত্বপূর্ণ একটি অংশ হলো বা প্রতিষ্ঠান হলো সরকার। রাষ্ট্রবিজ্ঞানী অধ্যাপক উইলবি বলেছেন, সরকার হলো একটি প্রতিষ্ঠান বা যন্ত্র যার মাধ্যমে রাষ্ট্র তার ইচ্ছেকে গঠনে কার্যকর করতে পারে, ইচ্ছাকে গঠনে কার্যকর করে, অর্থাৎ ইচ্ছা গঠনে সে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। অর্থাৎ প্রত্যেকটি রাষ্ট্রের বেশ কিছু উদ্দেশ্য রয়েছে, জনগণের কল্যাণ সাধন করা, জনগণের বিভিন্ন ধরনের মৌলিক অধিকারের নিশ্চয়তা প্রদান করা, সার্বিকভাবে রাষ্ট্রের সার্বিক কাঠামো উন্নত করা, সব কিছুর জন্য কিন্তু মূলত সরকারই রাষ্ট্রের সকল ইচ্ছেকে পূরণ করে। সুতরাং এটি রাষ্ট্রের একটি গুরুত্বপূর্ণ অংশ। হ্যারল্ড জেলাস্কি বলেন যে সরকার হলো রাষ্ট্রের মুখপাত্র। হ্যাঁ, খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়, মুখপাত্র, অর্থাৎ সরকার হলো রাষ্ট্রের প্রতিনিধি, এই জন্যই এখানে মুখপাত্র বলা হয়েছে। অধ্যাপক গার্নার বলেছেন যে রাষ্ট্র যদি হয় জীবদেহ, সরকার হলো তার মস্তিষ্ক, অর্থাৎ আমাদের সামগ্রিকভাবে রাষ্ট্রকে যদি আমরা একটি জীবদেহ কল্পনা করি, আর আমরা জানি জীবদেহের সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান হচ্ছে মস্তিষ্ক, কারণ মস্তিষ্ক সামগ্রিকভাবে জীবদেহকে পরিচালনা করে। সুতরাং একইভাবে রাষ্ট্রকে পরিচালনা করে সরকার। সেজন্যই অধ্যাপক গার্নার যথার্থই বলেছেন, রাষ্ট্র যদি হয় জীবদেহ, সরকার হলো তার মস্তিষ্ক। তিনি আরও বলেন, সরকারের সংস্থাগুলোর কাঠামোর প্রকৃতি, কার্যপদ্ধতি ও পারস্পরিক সম্পর্ক সব রাষ্ট্রের একরকম নয়, কারণ সব দেশের সরকার একরকম হয় না। স্বাভাবিকভাবে আমরা বলতে পারি যে আমরা আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত কিংবা নেপাল, ভুটান বা আমেরিকা যুক্তরাষ্ট্র সুদূরে অবস্থিত, এই সব রাষ্ট্রের মধ্যে আমরা সবসময় সব একই ধরনের সরকার কিংবা তাদের কার্যাবলী একই ধরনের বলতে পারি না। বিভিন্ন কারণে বিভিন্ন রাষ্ট্রের মধ্যে উপাদানগত, বৈশিষ্ট্যগত বা কার্যাবলীগত, উদ্দেশ্যগত, কাঠামোগত বিভিন্ন ধরনের পার্থক্য রয়েছে। সুতরাং আমরা বলতে পারি এক এক দেশে এক এক রকম সরকার কাঠামো বিদ্যমান এবং তাদের কার্যাবলীও আলাদা। তবে যে ধরনের হোক না কেন, সামগ্রিকভাবে সরকারের মুখ্য উদ্দেশ্য হলো তার রাষ্ট্রের কল্যাণ সাধন করা। তো বিভিন্ন ঐতিহাসিক ব্যক্তিগণ রাষ্ট্রকে বিভিন্ন দিক থেকে বিভক্ত করেছেন এবং রাষ্ট্রের যে সরকার রয়েছেন সেই সরকারকে বিভিন্ন কাঠামোয় আবদ্ধ করেছেন। তো আমরা জানি প্রাচীন গ্রিক দার্শনিক প্লেটো সরকারের শ্রেণীবিভাগ করেছেন এবং তার যে শ্রেণীবিভাগ ছিল সেই শ্রেণীবিভাগটা আমরা এখন দেখব। প্রাচীন গ্রিক দার্শনিক প্লেটো তার বিখ্যাত দ্য রিপাবলিক গ্রন্থে তিনি যে আদর্শ রাষ্ট্রের কথা চিন্তা করেছেন, সে আদর্শ রাষ্ট্রের বর্ণনায় তিনি সরকারকে প্রথমত দুভাগে ভাগ করেছেন। এক, বিশুদ্ধ সরকার বা পিওর গভর্নমেন্ট,
2 বিকৃত সরকার বা পারভার্টেড গভর্নমেন্ট। তো তিনি বিশুদ্ধ সরকার বলতে মূলত যেটি বুঝিয়েছেন এমন এক সরকার যার উদ্দেশ্য হলো সদ্গুণের বাস্তবায়ন করা। প্লেটোর যে ন্যায় ভিত্তিক আদর্শ রাষ্ট্রের কথা বলেছেন, সে আদর্শ রাষ্ট্র বাস্তবায়নে তিনি দুটি বিষয়কে অধিক গুরুত্ব দিয়েছেন, একটি হলো শিক্ষা আর একটি হলো সদ্গুণ। তিনি তার বিশুদ্ধ প্রকৃতির সরকারকে আবার 3 ভাগে ভাগ করেছেন: রাজতন্ত্র, অভিজাততন্ত্র, স্বাভাবিক গণতন্ত্র। রাজতন্ত্র হচ্ছে যখন উত্তরাধিকার সূত্রে কিংবা নিয়মতান্ত্রিকভাবে কোনো রাজ পরিবার রাজা শাসন করেন তখন বা শাসন ক্ষমতায় অধিষ্ঠিত হন, তখন তাকে রাজতন্ত্র বলে। অভিজাততন্ত্র হলো যখন কোনো রাজ্যের বা রাষ্ট্রের অভিজাত শ্রেণীর হাতে যখন রাষ্ট্রের শাসন ক্ষমতা ন্যস্ত থাকে। আর স্বাভাবিক গণতন্ত্র হলো সাধারণত সাধারণ মানুষের মধ্য থেকে যখন প্রতিনিধি নির্বাচিত হয়। তো তিনি যে বিকৃত সরকারের কথা বলেছেন, সেই বিকৃত সরকার হলো মূলত অকল্যাণকর সরকার, যা জনগণের স্বার্থে, রাষ্ট্রের কল্যাণ এর স্বার্থে কাজ না করে ব্যক্তি স্বার্থের জন্য উঠে পড়ে লেগে যায়। এমনকি এই সরকার ব্যক্তিগত স্বার্থ কিংবা দলীয় স্বার্থ অথবা গোষ্ঠীর স্বার্থ ছাড়া রাষ্ট্রের কল্যাণ কামনা করে না, সেজন্যই একে বিকৃত সরকার বলা হয়। এই বিকৃত সরকারকে আবার তিনি 3টা শ্রেণীতে ভাগ করেছেন: এক স্বৈরতন্ত্র, ধনিকতন্ত্র, জনতাতন্ত্র বা লোকতন্ত্র। এই 3টে জিনিস মূলত ব্যক্তির স্বার্থে কাজ করে। বিশেষ করে স্বৈরতন্ত্র বা স্বেচ্ছাচারতন্ত্র যেটি, সেখানে একনায়ক যিনি আছেন তিনি মূলত তার ব্যক্তি স্বার্থ আদায়ের জন্য, ক্ষমতায় জোর করে টিকে থাকার জন্য সাধারণ মানুষের উপর অত্যাচার, নির্যাতন, নিপীড়ন চালান। ধনিকতন্ত্র বা গোষ্ঠীতন্ত্র যেটি, সেটি হলো সমাজের ধনিক শ্রেণীর হাতে যখন ক্ষমতা ন্যস্ত থাকে এবং তারা তাদের ব্যক্তিগত উদ্দেশ্য আদায়ে রাষ্ট্রের বিরুদ্ধে যে কোনো ব্যবস্থা নেয় এবং রাষ্ট্রের জনগণকে তারা কঠোর হস্তে দমন করে। এই ধরনের তন্ত্র হলো ধনিকতন্ত্র বা গোষ্ঠীতন্ত্র। আর জনতাতন্ত্র বলতে বা লোকতন্ত্র বলতে সাধারণ মানুষের হাতেই ক্ষমতা থাকে, কিন্তু এইসব মানুষ রাষ্ট্রের ভালো মন্দ সম্পর্কে সিদ্ধান্ত নিতে পারে না। তো এই জন্য এই যে প্লেটো অনেক ক্ষেত্রে গণতন্ত্রকে বা অযোগ্যের বা মূর্খের শাসন ব্যবস্থা হিসেবে আখ্যায়িত করেছেন। এখন আমরা দেখব প্লেটোর পরবর্তী সময়ে আরেকজন গ্রিক দার্শনিক, যাকে প্রাচীন আমল থেকে বিশেষ করে সর্বস্তরের তার নলেজ বিচরণের আমরা একটা প্রভাব লক্ষ্য করি এবং তাকে রাষ্ট্রবিজ্ঞানের জনক বলা হয়। তিনি অ্যারিস্টটল, এবং এই অ্যারিস্টটল সরকারের শ্রেণী বিভাগ করেছেন। তিনি মূলত সরকারকে প্রথমত 2টা শ্রেণীতে ভাগ করেছেন: এক সংখ্যানীতির ভিত্তিতে, আরেক হচ্ছে উদ্দেশ্য নীতির ভিত্তিতে। তো সংখ্যানীতির ভিত্তিতে তিনি আবার 3টে শ্রেণীতে ভাগ করেছেন: একজনের শাসন, কয়েকজনের শাসন, বহুজনের শাসন। একজনের শাসন হলো মূলত যখন রাষ্ট্রের শাসন ক্ষমতায় একজন ব্যক্তি অধিষ্ঠিত হন এবং তিনি একাই শাসন করেন, তখন তাকে একজনের শাসন বলে। কয়েকজনের শাসন হলো মূলত রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে যখন গুটি কয়েক মানুষের কাছে ক্ষমতা ন্যস্ত থাকে। আর বহুজন বলতে সাধারণত সাধারণ মানুষের কথা বলা হচ্ছে, যেটাকে আমরা অনেক ক্ষেত্রে আবার অনেক মানুষের, গণমানুষের হাতে যখন ক্ষমতা ন্যস্ত থাকে তখন তাকে বহুজনের শাসন ক্ষমতা বলে। এখন এই যে তিনি আবার উদ্দেশ্য নীতির উপর ভিত্তি করে রাষ্ট্রকে 2টা শ্রেণীতে ভাগ করেছেন: এক হচ্ছে স্বাভাবিক সরকার আর হচ্ছে বিকৃত সরকার। তো স্বাভাবিক সরকার যেটাকে আমরা নর্মালি রাষ্ট্রের সার্বিক কল্যাণ সাধনের জন্য অ্যাজ ইউজুয়াল ভাবে যা কিছু করে সেটাই। তো সেই হিসেবে স্বাভাবিক সরকারকে তিনি 3টে শ্রেণীতে ভাগ করেছেন: রাজতন্ত্র, অভিজাততন্ত্র, পলিটি, যাকে সর্বোৎকৃষ্ট বলা হচ্ছে। আর বিকৃত সরকারকে তিনি 3টে শ্রেণীতে ভাগ করেছেন: স্বৈরতন্ত্র, ধনিকতন্ত্র, গণতন্ত্র, যাকে আবার নিকৃষ্টতম বলা হয়েছে। রাজতন্ত্র সম্পর্কে ইতিমধ্যে আমরা জানতে পেরেছি যে কোনো রাজ পরিবারের হাতে যখন বা রাজার হাতে যখন কম বা রাজ্য পরিচালনার দায়িত্ব যখন ন্যস্ত থাকে তখন তাকে রাজতন্ত্র বলে। দেশের অভিজাত শ্রেণীর বা অভিজাত গোষ্ঠীর হাতে যখন রাষ্ট্রের শাসনভার
ন্যস্ত থাকে তখন তাকে অভিজাততন্ত্র বলে। আর পলিটি হলো সর্বোৎকৃষ্ট বলা হয়েছে, অ্যারিস্টটল পলিটিকে সর্বোৎকৃষ্ট বলেছেন। আসলে পলিটি হলো মূলত একটি পলিটিক্যাল অর্গানাইজেশন বা রাজনৈতিক সংস্থা যেটি দীর্ঘদিনের অভিজ্ঞতার আলোকে রাষ্ট্র পরিচালনায় দক্ষতার পরিচয় বহন করে। এই ধরনের সরকার রাষ্ট্রের জন্য সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত গ্রহণ করতে পারে। আর বিকৃত সরকারের মধ্যে স্বৈরতন্ত্র সম্পর্কে বা স্বৈরাচারতন্ত্র যেটি, আমরা সেটা আগেও আলোচনা করেছি। স্বৈরাচারতন্ত্র বা স্বৈরতন্ত্র হলো একজন ব্যক্তির শাসন ক্ষমতা এবং তিনি ওই এক ব্যক্তি বা এক গোষ্ঠী ক্ষমতায় টিকে থাকার জন্য প্রয়োজনে জনগণের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারবেন, জনগণকে নির্যাতন নিপীড়ন করতে পারেন, আবার সাধারণ জনগণ তার ভয়ে অনেক সময় তটস্থ থাকে। আর ধনিকতন্ত্র হলো সাধারণত রাষ্ট্রের ধনিক শ্রেণী অথবা গোষ্ঠী শ্রেণীর হাতে যখন ক্ষমতা বণ্টিত থাকে এবং তারাই সামগ্রিকভাবে রাষ্ট্র ব্যবস্থা পরিচালনা করে, অর্থাৎ রাষ্ট্রের শাসন ব্যবস্থাকে তারা বিভিন্নভাবে এই ধনিক শ্রেণী প্রভাবিত করে। আর গণতন্ত্র হলো সাধারণ জনগণের শাসন ব্যবস্থা, যে শাসন ব্যবস্থায় সাধারণ জনগণ ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে তাদের মধ্য থেকে প্রতিনিধি বাছাই করতে পারে। এক্ষেত্রে একটি দেশের অধিকাংশ মানুষ অশিক্ষিত হতে পারে, নিরক্ষর হতে পারে, সেক্ষেত্রে তারা অনেক সময় রাজনৈতিক ধ্যান ধারণাও রাখতে নাও পারেন, অথবা রাজনৈতিক জ্ঞানের অধিকারী নাও হইতে পারেন। রাষ্ট্র পরিচালনায় কোন ধরনের শাসক বাছাই করা উচিত সেই সব বিষয়ে তাদের জ্ঞান স্বল্প হতে পারে। আর এই কারণে অনেক ক্ষেত্রে তারা তাদের মধ্যে থেকে গণতন্ত্রের মাধ্যমে যে ব্যক্তি রাজনীতি বুঝে না, অযোগ্য অদক্ষ ব্যক্তি, বিশেষ করে অনেক ক্ষেত্রে ঘুষের লেনদেনের মাধ্যমে বা ভয় ডর দেখিয়ে প্রভাবিত করার মাধ্যমে অথবা স্বজনপ্রীতি বা গোত্রপ্রীতি এই টাইপের বিভিন্ন চিন্তাভাবনার কারণে অযোগ্য অদক্ষ ব্যক্তি রাজনীতি সম্পর্কে অর্বাচীন ব্যক্তি রাষ্ট্রের শাসন ক্ষমতায় অধিষ্ঠিত হতে পারে। আর এই ধরনের ব্যক্তির দ্বারা রাষ্ট্রের সার্বিক উন্নয়ন সম্ভব হয় না। সেজন্য অ্যারিস্টটল গণতন্ত্রকে নিকৃষ্টতম সরকার ব্যবস্থা বলেছেন। এখন আমরা জানব এই সময়ের পরে, বিশেষ করে অ্যারিস্টটলের পরে আমরা আধুনিক যুগে ফরাসি রাষ্ট্র দার্শনিক জ্যাক রুশো, কানাডিয়ান রাষ্ট্রবিজ্ঞানী স্টিফেন লিকক, তারপরে ব্রিটিশ রাষ্ট্র দার্শনিক আর.এম. ম্যাকআইভারকে, সাথে আমরা জন মেরিয়র, ওনারা কিন্তু সরকারের বিভিন্ন শ্রেণী বিভাগ করেছেন। তার পরবর্তীকালে অ্যারিস্টটলের দৃষ্টিভঙ্গিকে অনুসরণ করে অনেকেই আবার বিশেষ করে মন্টেস্কু বা বোদা প্রমুখ রাষ্ট্র দার্শনিক সরকারের শ্রেণী বিভাগ করেছেন। এর মধ্যে মন্টেস্কু সরকারকে প্রজাতান্ত্রিক সরকার বলেছেন, বা যাকে রিপাবলিকান বলা হয়, রাজতান্ত্রিক এবং স্বৈরতান্ত্রিক, এভাবে তিনটে শ্রেণীতে ভাগ করেছেন। বিশেষ করে রাষ্ট্রবিজ্ঞানী জন মেরিয়র সরকারের শ্রেণীবিভাগের ক্ষেত্রে বিশেষ ভূমিকা পালন করেন। তার যে শ্রেণীবিভাগ ছিল সেই শ্রেণীবিভাগটা মূলত তিনি তিনটা দৃষ্টিকোণ থেকে করেছেন, তিনটা বিষয়কে সামনে রেখে এই শ্রেণীবিভাগ করেছেন। প্রথমত তিনি সরকারের আঞ্চলিক বন্টনের বিচারে প্রথমত দুই ভাগে ভাগ করেছেন। একটি হলো এককেন্দ্রিক সরকার, দুই যুক্তরাষ্ট্রীয় সরকার। এই আঞ্চলিকতা বলতে একটি রাষ্ট্রের মধ্যে অনেক সময় দুইটা সরকার থাকতে পারে, কেন্দ্রীয় সরকার এবং যুক্তরাষ্ট্রীয় ভিত্তিক সরকার। এই জন্য বা অঙ্গরাজ্য রাষ্ট্র বড় হলে, রাষ্ট্রে বড় বড় অঙ্গরাজ্য থাকলে তখন আবার সেখানে একটা কেন্দ্রীয় সরকার থাকে আর একটা স্থানীয় সরকার থাকে। তো দুইটা মিলে মূলত এই যুক্তরাষ্ট্রীয় সরকার থাকতে পারে। আবার তিনি সংবিধান সংশোধনের পদ্ধতির বিচারে সরকারকে দুইটা শ্রেণীতে ভাগ করেছেন, সুপরিবর্তনীয় সরকার, দুষ্পরিবর্তনীয় সরকার। অর্থাৎ সংবিধান অনুযায়ী যে সরকারকে সহজে পরিবর্তন করা যায় সেটা সুপরিবর্তনীয় সরকার, আর যেটি পরিবর্তন করতে একটা জটিল প্রক্রিয়ার দরকার হয় সেটিকে দুষ্পরিবর্তনীয় সরকার বলেছেন। আর আইন বিভাগ ও শাসন বিভাগের সম্পর্ক অনুযায়ী তিনি আবার সরকারকে তিনটা শ্রেণীতে ভাগ করেন, এক স্বৈরতান্ত্রিক সরকার, মন্ত্রিপরিষদ শাসিত বা সংসদীয় পদ্ধতির সরকার, আর তিন রাষ্ট্রপতি শাসিত সরকার। আইন বিভাগ ও শাসন বিভাগের সম্পর্ক অনুযায়ী স্বৈরতান্ত্রিক সরকার মূলত এটি একনায়কতন্ত্র হতে পারে। একজন ব্যক্তি, এক গোষ্ঠী রাষ্ট্রের শাসন ক্ষমতায় অধিষ্ঠিত হয়ে একছত্র আধিপত্য বিস্তার করে এবং কাউকে তোয়াক্কা না করে নিজেকে ক্ষমতায় টিকিয়ে রাখার জন্য
যা করা দরকার সে সেটাই করে। অনেক ক্ষেত্রে এই দেখা যায় কি এই ধরনের শাসন ব্যবস্থায় রাষ্ট্রের যিনি শাসন বা শাসন ক্ষমতার অধিকারী তিনি জোর করে অনেক ক্ষেত্রে জনগণকে নিয়ন্ত্রণ করেন, জনগণের মতামতকে মূল্যায়ন করেন না। এখানে ব্যক্তিতান্ত্রিক চিন্তাভাবনার প্রসার ঘটে বেশি, সেজন্য এটা অনেকটা বা আত্মঘাতী টাইপের হয়। অনেক ক্ষেত্রে স্বৈরশাসক যদি ভালো হন, ভালো মন মানসিকতার হন, তবে সেক্ষেত্রে সেটা হয়তো রাষ্ট্রের জন্য পজিটিভ হতে পারে। তবে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় কি স্বৈরাচারী মনোভাবের কারণে ওই শাসক নিজেকে ক্ষমতায় অধিষ্ঠিত করে রাখার জন্য বা ক্ষমতার লোভে পড়ে সাধারণ জনগণের উপর নির্যাতন, নিপীড়ন, শাসন, শোষণ সব কিছুই জোরপূর্বক চালান। এরপর যে মন্ত্রী পরিষদ শাসিত সরকার ব্যবস্থা রয়েছে, যেটার অপর নাম হচ্ছে সংসদীয় পদ্ধতির সরকার। আমরা জানি বিশেষ করে বাংলাদেশে মন্ত্রী পরিষদ শাসিত সরকার রয়েছে বা সংসদীয় পদ্ধতির সরকার রয়েছে। আমাদের দেশে কিন্তু প্রধানমন্ত্রীকে কেন্দ্র করে একটি মন্ত্রিসভা গঠিত হয় এবং সেই মন্ত্রিসভায় কি করে রাষ্ট্রের শাসন কার্য পরিচালনা করে। জাতীয় সংসদেই বা জাতীয় সংসদকে কেন্দ্র করে কিন্তু দেশের সরকারের যাবতীয় কার্যাবলী সম্পাদিত হয়। আর 3 নম্বর যেটি, সেটি হচ্ছে রাষ্ট্রপতি শাসিত সরকার। কোনো দেশে, বিশেষ করে আমেরিকা যুক্তরাষ্ট্রের কথা বলতে পারি আমরা, আর আমেরিকা যুক্তরাষ্ট্রে কিন্তু রাষ্ট্রপতি শাসিত সরকার রয়েছে। তো এই ধরনের সরকার আবার মূলত রাষ্ট্রপতি সর্বেসর্বা হন, রাষ্ট্রপতি সকল ক্ষমতার উৎস হন। অর্থাৎ রাষ্ট্রপতি এখানে মন্ত্রী পরিষদ, প্রধানমন্ত্রী যেরকম মন্ত্রী পরিষদের জাতীয় সংসদের নিকট দায়ী থাকেন, রাষ্ট্রপতি কিন্তু অনেকটা সেই রকম নন, রাষ্ট্রপতি সর্বেসর্বা হন। অর্থাৎ সিদ্ধান্ত গ্রহণে রাষ্ট্রপতির একছত্র আধিপত্য বিদ্যমান। এখন আমরা দেখব আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়। আমরা জানি যে মেরিয়টের শ্রেণীবিন্যাসকে ভিত্তি করে স্টিফেন লিকক সরকারের শ্রেণীবিভাগ করেছেন এবং আধুনিক রাষ্ট্রবিজ্ঞানের ইতিহাসে তার এই শ্রেণীবিভাগকে অনেক বেশি পজিটিভলি মূল্যায়ন করা হয়, অর্থাৎ তার গ্রহণযোগ্যতা অনেক বেশি। সে কারণে এখানে লিককের এই সরকারের যে শ্রেণীবিন্যাস সেটি এখানে দেখানো হলো। এখানে মূলত তিনি যেটি দেখিয়েছেন যে প্রথমত সরকারকে তিনি 2 ভাগে ভাগ করেছেন। এক হলো স্বৈরতন্ত্র, 2 গণতন্ত্র। স্বৈরতন্ত্রের তিনি এখানে তেমন বিশেষ কোনো ক্লাসিফিকেশন দেখাননি, যদিও বা তিনি বিভিন্ন রূপের কথা বলেছেন। রাজতন্ত্র হইতে পারে, স্বৈরতন্ত্র অনেক সময় রাজতন্ত্র, বিশেষ করে রাজপরিবার অনেক সময় স্বেচ্ছাচারী হয়ে যেতে পারে। সামরিকতন্ত্র অনেক সময় সামরিক সরকার স্বেচ্ছাচারী হয়ে যেতে পারে। বিশেষ করে আমাদের বাংলাদেশের ইতিহাসে জিয়াউর রহমান কিংবা এরশাদের আমলে আমরা জানি যে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে তারা ক্ষমতায় আসলেও পরে স্বৈরাচারী মনোভাবের মাধ্যমে ক্ষমতায় তারা টিকেছিলেন। তো অনেক ক্ষেত্রে হতে পারে আবার গণতান্ত্রিক ধারায়ও স্বৈরতন্ত্র থেকে আবার গণতান্ত্রিক ধারায়ও সরকার ব্যবস্থা পরিচালিত হতে পারে। অনেক শাসক আসেন হয়তো বা ক্ষমতায় রাষ্ট্রের উদ্বুদ্ধ পরিস্থিতির কারণে, কিন্তু পরবর্তীতে দেখা যায় কি তিনি গণতান্ত্রিক ধারায় রাষ্ট্রের শাসন ব্যবস্থা পরিচালনা করছেন, এমনটিও হতে পারে। আবার তিনি যে এখানে একনায়কের 3টি ব্যক্তিগত, দলগত, শ্রেণীগত কিছু শ্রেণী বিভাগ দেখিয়েছেন, তো সেই সব বিষয় নিয়ে আমরা আলোচনা করব না। এখন আমরা মূল চলে যাচ্ছি গণতন্ত্রের সরকারের ক্লাসিফিকেশনে। তিনি মূলত গণতন্ত্র বলতে বুঝিয়েছেন সাধারণ জনগণের শাসন ব্যবস্থাকে, যে শাসন ব্যবস্থায় সাধারণ জনগণ রাষ্ট্রের শাসন ক্ষমতায় অংশগ্রহণ করতে পারবে এবং ভোটাধিকারপ্রাপ্ত জনগণ তাদের মধ্য থেকে যোগ্য প্রতিনিধি বাছাই করতে পারবে। এই গণতন্ত্রকে আবার প্রথমত 2 ভাগে ভাগ করেছে, প্রত্যক্ষ গণতন্ত্র, পরোক্ষ গণতন্ত্র। প্রত্যক্ষ গণতন্ত্র বলতে মূলত বোঝায় সেই ধরনের গণতন্ত্রকে যেখানে জনগণ সরাসরি ভোটাধিকার প্রয়োগ করে তাদের মধ্য থেকে প্রতিনিধি বাছাই করতে পারে অথবা রাষ্ট্রের শাসন কার্যে সরাসরি সিদ্ধান্ত দিতে পারে। আর পরোক্ষ গণতন্ত্র হলো মূলত আধুনিককালের যে গণতন্ত্র রয়েছে সেই গণতন্ত্র। অর্থাৎ পরোক্ষ গণতন্ত্র হলো সেই ধরনের গণতন্ত্র যে গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় জনগণ ভোটাধিকার প্রয়োগ করে তাদের মধ্য থেকে যোগ্য প্রতিনিধি বাছাই করতে পারে। অর্থাৎ জনগণ আগেকার মতো বা আগেকার দিনের মতো প্রত্যক্ষভাবে রাষ্ট্রের শাসন কার্যে অংশগ্রহণ করতে পারে না। এখন রাষ্ট্রের আয়তন বেড়েছে,
রাষ্ট্রের জনসংখ্যা বেড়েছে, এই কারণে এখন বর্তমানে প্রত্যক্ষ গণতন্ত্র বিদ্যমান নয়। প্রাচীনকালে আমরা বিশেষ করে প্রাচীন গ্রিসের অ্যাথেন্স কিংবা রোমে প্রত্যক্ষ গণতন্ত্র প্রচলিত ছিল বলে আমরা জেনেছি, কিন্তু বিষয়টা হচ্ছে তৎকালীন সময়ে প্রাচীনকালে মানুষের সংখ্যা ছিল কম, 1000 মানুষ বা 1000-2000 মানুষকে নিয়েই তারা যে কোনো ধরনের সিদ্ধান্ত গ্রহণ করতে পারতো। কিন্তু আধুনিক যুগে রাষ্ট্রের আয়তন বেড়েছে, রাষ্ট্রের কার্যাবলীও বেড়েছে, সেই কারণে এখন প্রত্যক্ষ গণতন্ত্র সম্ভব নয়। আর প্রত্যক্ষ গণতন্ত্রের বিপরীতে রয়েছে পরোক্ষ গণতন্ত্র, যাকে বলা হয় জনপ্রতিনিধিত্বমূলক সরকার ব্যবস্থা। এবং বর্তমানে গণতন্ত্র বলতে মূলত এটিকেই বোঝায়। তাহলে বর্তমানে গণতন্ত্র বলতে মূলত পরোক্ষ গণতন্ত্রকেই আমরা বুঝি, এবং গণতন্ত্র হচ্ছে আধুনিক বিশ্বের সবচেয়ে জনপ্রিয় গ্রহণযোগ্য শাসন ব্যবস্থার নাম। পরোক্ষ শাসন ব্যবস্থায় মূলত জনগণ তাদের মধ্য থেকে যোগ্য হিসেবে প্রতিনিধি বাছাই করে নেয় এবং ওই ব্যক্তি তাদের হয়ে জাতীয় সংসদে প্রতিনিধিত্ব করেন। এখন তিনি আবার মূলত পরোক্ষ গণতন্ত্রকে এই পরোক্ষ গণতন্ত্রকে তিনি আবার দুভাগে ভাগ করেছেন, সাংবিধানিক বা শাসিত রাজতন্ত্র আর হচ্ছে প্রজাতন্ত্র। এটাকে আরো একটু সহজভাবে বললে রাজতন্ত্র এবং প্রজাতন্ত্র। রাজতন্ত্র হলো রাজার শাসন আর প্রজাতন্ত্র হচ্ছে সাধারণ মানুষের শাসন বা প্রজা বা সাধারণ মানুষের শাসন। তো সাংবিধানিক বা শাসিত রাজতন্ত্র হলো সেই রাজতন্ত্র বা সেই শাসন ব্যবস্থা, যেই শাসন ব্যবস্থায় মূলত সংবিধানের কিছু নিয়ম কানুন অনুযায়ী উত্তরাধিকার সূত্রে কোনো রাজ পরিবার থেকে রাজা নির্বাচিত হন এবং সেই রাজা গণতান্ত্রিক ধারায় রাষ্ট্রের শাসন ব্যবস্থা পরিচালনা করেন। এই ধরনের আমরা শাসন ব্যবস্থার পরিচয় পাই বিশেষ করে গ্রেট ব্রিটেনে এখনও রাজ পরিবার শাসন করে যাচ্ছে, পাশাপাশি আবার তারা গণতান্ত্রিক ধারায় রাষ্ট্র ব্যবস্থা পরিচালনা করেন। এর মধ্যেই যে প্রজাতন্ত্র রয়েছে সেই প্রজাতন্ত্র হলো সাধারণ মানুষের শাসন ব্যবস্থা, যেখানে সাধারণ মানুষ তাদের মধ্য থেকে সবচেয়ে যোগ্য উপযুক্ত প্রতিনিধি বাছাই করে এবং তারা রাষ্ট্রের শাসন কার্যে অংশ নেয়। তো আবার এই দুটিকে সাংবিধানিক বা শাসিত রাজতন্ত্র এবং প্রজাতন্ত্র দুটিকে আবার দুইটা শ্রেণীতে ভাগ করা হয়েছে। রাজতন্ত্রকে দুভাগে ভাগ করা হয়েছে, এককেন্দ্রিক সরকার, যুক্তরাষ্ট্রীয় সরকার। আবার প্রজাতন্ত্রকে একইভাবে দুভাগে ভাগ করা হয়েছে, এককেন্দ্রিক সরকার, যুক্তরাষ্ট্রীয় সরকার। তাহলে এখন প্রশ্ন হচ্ছে এককেন্দ্রিক সরকার কি? যখন রাষ্ট্র কেবলমাত্র একটা কেন্দ্র থেকে পরিচালিত হয় এবং রাষ্ট্রে কেবলমাত্র একটি সরকার বিদ্যমান, ওই সরকার রাষ্ট্র পরিচালনা যাবতীয় সিদ্ধান্ত গ্রহণ করে এবং সেই অনুযায়ী রাষ্ট্রের সরকারের অন্যান্য সদস্যবৃন্দ রাষ্ট্রের শাসন কার্য পরিচালনা করেন, তাকে এককেন্দ্রিক সরকার ব্যবস্থা বলে। আর যুক্তরাষ্ট্রীয় সরকার ব্যবস্থা হলো মূলত যে সকল রাষ্ট্র আয়তনে বড়, একজন শাসকের পক্ষে রাষ্ট্র পরিচালনা করা অনেক কঠিন, সেক্ষেত্রে যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থা সেখানে বিদ্যমান। আমরা আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতের কথা বলতে পারি বা আমেরিকা যুক্তরাষ্ট্রের কথা বলতে পারি। এখানে যুক্তরাষ্ট্রীয় পদ্ধতিতে রাষ্ট্র পরিচালিত হয়, কারণ ভারতের মতো বা বিশেষ করে বাংলাদেশের যে আয়তন তার থেকে প্রায় বলতে গেলে 35 গুণের মতো মনে হয় খুব বাংলাদেশ থেকে বড় ভারত, এবং এত বিশাল অঙ্গরাজ্য বা রাষ্ট্র একজন শাসকের পক্ষে পরিচালনা করা অনেক কঠিন। সেই কারণে ভারতে 29টা অঙ্গরাজ্য রয়েছে এবং প্রতিটা অঙ্গরাজ্য থেকে একজন করে মুখ্যমন্ত্রী নির্বাচিত হন। প্রত্যেকটা অঙ্গরাজ্য থেকে নির্বাচিত মুখ্যমন্ত্রী তার এলাকার জন্য তিনি প্রধানমন্ত্রী। আবার তিনি কিছু কিছু ক্ষেত্রে খুব স্বাধীনতা ভোগ করেন, আবার কেন্দ্রীয় সরকারের কাছে বেশ দুই একটা বা গুরুত্বপূর্ণ কিছু বিষয়ে বা কেন্দ্রীয় সরকার কর্তৃক নিয়ন্ত্রিত হন। এই ধরনের সরকারকে বলা হয় যুক্তরাষ্ট্রীয় সরকার। তাহলে আমরা যে বিষয়টা বুঝতে পারছি, যুক্তরাষ্ট্রীয় সরকারে মূলত দুটি সরকার থাকে, একটি হচ্ছে কেন্দ্রীয় সরকার, আরেকটি হচ্ছে স্থানীয় পর্যায়ের সরকার বা রাজ্য সরকার। আশা করি বিষয়টা ক্লিয়ার হয়েছে। এক কেন্দ্রিক সরকার তাহলে একটা মাত্র সরকার থাকবে, আর যুক্তরাষ্ট্রীয় পদ্ধতির সরকারে আলাদা আলাদা অঙ্গরাজ্য থাকবে এবং সেই অঙ্গরাজ্যের প্রত্যেকটিতে একজন করে প্রধানমন্ত্রী থাকবেন। চূড়ান্তভাবে আবার সকল প্রধানমন্ত্রী একজন কেন্দ্রীয় সরকারের উপর বা কেন্দ্রীয় সরকারের নিকট দায়বদ্ধ থাকেন।
এখন আবার প্রত্যেকটি সরকারকে এখানে যে এই এক কেন্দ্রিক সরকারকে আবার দুইটা শ্রেণীতে ভাগ করা হয়েছে, যুক্তরাষ্ট্রীয় পদ্ধতির সরকারকে আবার দুই ভাগে ভাগ করা হয়েছে, এটাকেও দুই ভাগে ভাগ করা হয়েছে, এটাকেও দুই ভাগে ভাগ করা হয়েছে। মূলত সবগুলো একই শ্রেণী, অর্থাৎ এক কেন্দ্রিক সরকারকে মন্ত্রী পরিষদ শাসিত এবং রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থায় ভাগ করা হচ্ছে। একইভাবে যুক্তরাষ্ট্রকেও মন্ত্রী পরিষদ শাসিত বা সংসদীয় পদ্ধতির সরকার এবং এটাকে রাষ্ট্রপতি শাসিত সরকার, ঠিক একইভাবে এটাও মন্ত্রী পরিষদ শাসিত সরকার, রাষ্ট্রপতি শাসিত সরকার, মন্ত্রী পরিষদ শাসিত সরকার, রাষ্ট্রপতি শাসিত সরকার হিসেবে ভাগ করা হয়েছে। এখন প্রশ্ন হলো মন্ত্রী পরিষদ শাসিত সরকার কি? আমরা জানি বাংলাদেশের ক্ষেত্রে প্রধানমন্ত্রীকে কেন্দ্র করে তার যে 350 জন যে মন্ত্রী আছেন বা এমপি আছেন, মেম্বার অফ পার্লামেন্ট বা সংসদ সদস্য, তাদের মধ্যে থেকে উপযুক্তদেরকে, যোগ্য ব্যক্তিদেরকে নিয়ে একটি মন্ত্রী পরিষদ গঠন করা হয়, যাকে আমরা ক্যাবিনেট বলি। এবং এই মন্ত্রী পরিষদ এবং প্রধানমন্ত্রীকে কেন্দ্র করে মন্ত্রী পরিষদ রাষ্ট্রের শাসন কার্য পরিচালনা করে এবং যাবতীয় কাজের জন্য জাতীয় সংসদের নিকট বা আইনসভার নিকট জবাবদিহি করতে বাধ্য থাকে। আর এখানে প্রধানমন্ত্রী যদি কোনো কারণে পদত্যাগ করে সকল মন্ত্রিসভাকে পদত্যাগ করতে হয়, আবার তখন নতুন করে একটা নির্বাচন দেওয়ার প্রয়োজন হয়। এটি হলো মূলত মন্ত্রী পরিষদ শাসিত সরকার ব্যবস্থা বা সংসদীয় পদ্ধতির সরকার। তাহলে আবার একটু মনে করিয়ে দিচ্ছি, মন্ত্রী পরিষদ শাসিত সরকার হলো প্রধানমন্ত্রীকে কেন্দ্র করে যে মন্ত্রিসভা রাষ্ট্রের শাসন কার্য পরিচালনা করে এবং প্রধানমন্ত্রী আইনসভার নিকট সমস্ত কাজের জন্য জবাবদিহি করেন। আর রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থা হলো যেখানে রাষ্ট্রপতি সর্বেসর্বা, রাষ্ট্রপতি আইনসভার নিকট তার কাজের জন্য দায়বদ্ধ থাকেন না এবং তিনি তার পছন্দ অনুযায়ী মন্ত্রীদেরকে বাছাই করে রাষ্ট্রের শাসন কার্য পরিচালনা করেন। তাহলে মন্ত্রী পরিষদ শাসিত এবং রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থা আমরা বুঝতে পেরেছি। আমাদের দেশে মন্ত্রী পরিষদ শাসিত সরকার ব্যবস্থা রয়েছে যেখানে প্রধানমন্ত্রী জাতীয় সংসদের মূল আকর্ষণ, আর রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থা বিদ্যমান বিশেষ করে আমেরিকা যুক্তরাষ্ট্রে। আশা করি বিষয়টা ক্লিয়ার হয়েছে। এখন আমরা বিভিন্ন প্রকার সরকার ব্যবস্থা এখানে বিভিন্ন হবে, বিভিন্ন প্রকার সরকার ব্যবস্থা সম্পর্কে আমরা জানব। এর মধ্যে সবচেয়ে যে সরকার ব্যবস্থা বিশ্বব্যাপী জনপ্রিয়তা অর্জন করেছে, আধুনিক শাসন ব্যবস্থার রূপ লাভ করেছে, সেই গণতন্ত্র সম্পর্কে আমরা জানব। গণতন্ত্র হলো বিশ্বের সবচেয়ে জনপ্রিয় শাসন ব্যবস্থা। বিশ্বের বেশিরভাগ মানুষ এই শাসন ব্যবস্থাকে স্বাগত জানিয়েছে। তবে হ্যাঁ, গণতন্ত্র কিন্তু একদিনে বিকশিত হয়নি, বরং প্রাচীন গ্রিসের সর্বপ্রথম যে গণতন্ত্রের উদ্ভব হয়েছিল সেই গণতন্ত্র ধীরে ধীরে বিকশিত হতে 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 এবং বিশেষ করে সপ্তদশ শতক এবং অষ্টাদশ শতকের মধ্যভাগে এসে মোটামুটি কিছুটা জনপ্রিয়তা অর্জন করে ঊনবিংশ শতাব্দীতে এসে জনপ্রিয়তার সারা বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ে এবং বিংশ শতাব্দীতে এসে এটি একটি জনপ্রিয় সরকার ব্যবস্থা বা শাসন ব্যবস্থা হিসেবে সর্বসম্মতভাবে গৃহীত হয়। এবং এর ইংরেজি শব্দ, যাকে গণতন্ত্র বলছি, সেটাকে ইংরেজিতে বলা হয় ডেমোক্রেসি। এবং ডেমোক্রেসি শব্দটি এসেছে মূলত গ্রিক শব্দ ডেমোস, যার অর্থ হচ্ছে জনগণ, আর ক্র্যাটোস বা ক্র্যাটিয়া এটার মানে হলো শাসন ক্ষমতা। অর্থাৎ জনগণ যখন শাসন ক্ষমতার অধিকারী হন তখন তাকে ডেমোক্রেসি বলে। তাহলে এক কথায় যদি বলি, যখন কোনো রাষ্ট্রের শাসন ক্ষমতায় জনগণ সকল ক্ষমতার উৎস হন তখন তাকে ডেমোক্রেসি বা গণতন্ত্র বলে। প্রাচীন গ্রিক ঐতিহাসিক হেরোডোটাস আজ থেকে প্রায় 2500 বছর আগে গণতন্ত্রের একটি সংজ্ঞা দিয়েছিলেন। তিনি বলেন, তখন গণতন্ত্র এমন এক প্রকার শাসন ব্যবস্থা যেখানে শাসন ক্ষমতা আইনত কোনো শ্রেণী বা শ্রেণীসমূহের উপর ন্যস্ত না থেকে সমাজের উপর ন্যস্ত থাকে। গণতন্ত্রের সবচেয়ে সংক্ষিপ্ত অথচ আকর্ষণীয় সংজ্ঞা দিয়েছেন স্যার জন সিলি। তিনি বলেন, গণতন্ত্র হচ্ছে এমন এক ধরনের সরকার যেখানে সকলের অংশগ্রহণের সুযোগ আছে। আশা করছি এটা যারা বোঝা গেছে, মানে সকলের অংশগ্রহণের সুযোগ রয়েছে এমন সরকার ব্যবস্থা। এটি মূলত সাধারণ জনগণের মধ্য থেকে যোগ্য প্রতিনিধি বাছাইয়ের মাধ্যমে রাষ্ট্রের শাসন কার্য পরিচালনা করার একটি প্রক্রিয়া। তো এই প্রক্রিয়ায় আবার গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে
আমেরিকার সবচেয়ে সফলতম প্রেসিডেন্ট আব্রাহাম লিঙ্কন বলেছিলেন যে ডেমোক্রেসি ইজ এ গভর্নমেন্ট অফ দ্য পিপল, বাই দ্য পিপল অ্যান্ড ফর দ্য পিপল। তিনি সবচেয়ে সফলতম প্রেসিডেন্ট ছিলেন আমেরিকার, এবং তার এই সংজ্ঞাটি অত্যন্ত জনপ্রিয় একটি সংজ্ঞা। তিনি এখানে বলেন, গণতন্ত্র হলো জনগণের কল্যাণের জন্য, জনগণের মাধ্যমে পরিচালিত এবং জনপ্রতিনিধিত্বমূলক শাসন ব্যবস্থা। এটাকে বিশেষ করে আবার বলছি আমি, ডেমোক্রেসি ইজ এ গভর্নমেন্ট অফ দ্য পিপল, বাই দ্য পিপল অ্যান্ড ফর দ্য পিপল। আর একটু ভেঙে বললে, জনগণের সরকার, জনগণ দ্বারা পরিচালিত সরকার এবং জনগণের জন্য সরকারই হলো মূলত গণতান্ত্রিক সরকার। সিএফ স্ট্রং বলেছেন, শাসিতের সম্মতির উপর প্রতিষ্ঠিত ব্যবস্থাকে বা সরকার ব্যবস্থাকে গণতন্ত্র বলা হয়। শাসিতের সম্মতির উপর প্রতিষ্ঠিত সরকার ব্যবস্থাকে গণতন্ত্র বলা হয়। এখানে শাসিত বলতে জনগণের কথা বলা হচ্ছে, অর্থাৎ যিনি রাষ্ট্রের প্রধান তিনি শাসক, আর সাধারণ প্রজারা হচ্ছে শাসিত। এই শাসিত যখন তাদের রাষ্ট্রপ্রধান হিসেবে কোনো ব্যক্তি বা গোষ্ঠীকে যখন মেনে নেয়, তাদের উপর বা বিশ্বাস থাকে, তখন ওই সরকারকে গণতান্ত্রিক সরকার বলা হয়। সুতরাং আমরা এক কথায় বলতে পারি, গণতন্ত্র হলো জনগণের অংশগ্রহণ ও সম্মতির মাধ্যমে পরিচালিত এক ধরনের সরকার ব্যবস্থা। গণতন্ত্রের প্রকারভেদ। আমরা গণতন্ত্রকে কয়েকটা শ্রেণীতে ভাগ করতে পারি। গণতন্ত্রকে শাসন কার্যে জনগণের অংশগ্রহণের ধরনের উপর ভিত্তি করে দুইটা শ্রেণীতে ভাগ করা যেতে পারে। এক, প্রত্যক্ষ বা বিশুদ্ধ গণতন্ত্র, বা যাকে পিওর ডেমোক্রেসি বলে। আর দুই হলো পরোক্ষ বা প্রতিনিধিত্বমূলক গণতন্ত্র, যাকে আবার বা ইনডিরেক্ট বা ডেলিগেটিভ ডেমোক্রেসি বলা হয়। আচ্ছা, এখন এই যে প্রত্যক্ষ বা বিশুদ্ধ গণতন্ত্র, সেটি কি? যে শাসন ব্যবস্থায় নাগরিকরা প্রত্যক্ষভাবে সরকারি কার্যাবলী অর্থাৎ শাসন প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারে, তাকে প্রত্যক্ষ বা বিশুদ্ধ গণতন্ত্র বলে। প্রাচীন গ্রিসে এই ধরনের গণতন্ত্র প্রচলিত ছিল, কিন্তু বর্তমানে এই ধরনের গণতন্ত্রের প্রচলন নেই বললেই চলে। পরোক্ষ বা প্রতিনিধিত্বমূলক গণতন্ত্র হলো গণতন্ত্রের আধুনিক রূপ, এবং যে গণতান্ত্রিক প্রক্রিয়ায় প্রাপ্তবয়স্কদের ভোটাধিকারের মাধ্যমে জনপ্রতিনিধি নির্বাচন করা হয় এবং নির্বাচিত প্রতিনিধিরা জনগণের নিকট জবাবদিহি করেন, তাকে পরোক্ষ প্রতিনিধি বা পরোক্ষ সরকার বা জনপ্রতিনিধিত্বমূলক গণতন্ত্র বলে। এখন এখানে মূলত যে বিষয়টি বোঝাচ্ছে, পরোক্ষ গণতন্ত্রের মধ্যে সাধারণ মানুষ ভোট দিয়ে তাদের মধ্য থেকে একজন প্রতিনিধিকে বাছাই করে বা প্রয়োজনীয় সংখ্যক ব্যক্তিকে বাছাই করবে। ওই ব্যক্তিরাই জনগণের হয়ে মানুষের অভাব অভিযোগ জাতীয় সংসদে উত্থাপন করে, এবং জনগণের হয়েই তারা রাষ্ট্রের বিভিন্ন ধরনের সমস্যার সমাধান করে থাকে। আমাদের দেশে বা সমগ্র বিশ্বব্যাপী এখন গণতন্ত্র বলতে মূলত পরোক্ষ গণতন্ত্রকেই বোঝায়। এখন আমরা জানব গণতন্ত্রের বেশ কিছু বৈশিষ্ট্য রয়েছে, সেই বৈশিষ্ট্যগুলো কী কী। গণতন্ত্র মূলত একটি চলমান প্রক্রিয়া, এবং এখানে সাধারণ মানুষকে সকল ক্ষমতার উৎস হিসেবে বিবেচনা করা হয়, অর্থাৎ সাধারণ মানুষ যতদিন চাইবে সরকার ততদিন ক্ষমতায় থাকবে। যেদিন জনগণ তাদের উপর আস্থা হারাবে তখন, বা জনগণের আস্থা হারালে ওই শাসক পদত্যাগ করতে বাধ্য হন, আর তখন আবার নতুন করে নির্বাচন দিতে হয়। তো গণতন্ত্রের যে বৈশিষ্ট্যগুলো রয়েছে সেই বৈশিষ্ট্যগুলো আমরা একটু দেখি। নিয়মতান্ত্রিক শাসন ব্যবস্থা প্রথম বৈশিষ্ট্য। এর মানে হলো রাষ্ট্রের শাসন ব্যবস্থা সংবিধানের ভিত্তিতে পরিচালিত হবে, বা একটা নিয়ম অনুযায়ী রাষ্ট্রের শাসন ব্যবস্থা পরিচালিত হবে। বেশ কিছু নিয়মকানুন মেনে সরকার গঠন করতে হয়। প্রতিনিধিত্বমূলক সরকার, এর মানে হলো জনগণের ভোটে নির্বাচিত ব্যক্তিরা জনগণের প্রতিনিধিত্ব করবে, অর্থাৎ জনগণের হয়ে তারা বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণে কিংবা রাষ্ট্রের কার্যাবলীতে, প্রশাসনিক কার্যাবলীতে অংশগ্রহণ করবে। এই জন্য এটিকে প্রতিনিধিত্বমূলক সরকার বলা হয়। তারপর আছে সংখ্যাগরিষ্ঠের শাসন, গণতন্ত্রের আরেকটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। সংখ্যাগরিষ্ঠের শাসন ব্যবস্থায় মূলত গণতান্ত্রিক সরকার। এর মানে হলো জনগণ তাদের প্রতিনিধিদেরকে ভোটাধিকার প্রয়োগ করে বাছাই করে, এবং যারা সবচেয়ে বেশি ভোট পায় তারাই
জনপ্রতিনিধি নির্বাচিত হয়। সুতরাং এখানে সংখ্যাগরিষ্ঠের শাসন ক্ষমতাকেই মূল্যায়ন করা হয়। সাধারণ মানুষের মধ্যে, একটা দেশের মধ্যে যত জনগোষ্ঠী রয়েছে তাদের মধ্যে বেশিরভাগ মানুষ যাকে শাসক হিসেবে মেনে নেয় বা যার প্রতি সমর্থন রয়েছে তিনি রাষ্ট্রের শাসন ব্যবস্থায় অধিষ্ঠিত হন। জনগণের সার্বভৌমত্ব আরেকটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য এটি। আমরা জানি গণতান্ত্রিক ধারায় কিন্তু জনগণই সকল ক্ষমতার উৎস, আর সেই কারণে জনগণ তারা যতদিন চাইবে সরকার ততদিন ক্ষমতায় থাকবে। জনগণের আস্থা হারালে ওই সরকার ক্ষমতায় থাকতে পারে না, সেজন্য একে জনগণের সার্বভৌমত্ব বলা হয়েছে। দায়িত্বশীল বা জবাবদিহিমূলক শাসন ব্যবস্থা, এখানে নির্বাচিত সরকার জনগণের নিকট জবাব দিতে বাধ্য থাকেন, কারণ জনগণই তাদের মধ্য থেকে প্রতিনিধি বাছাই করার ক্ষমতা রাখেন। সেই কারণে যে সকল জনপ্রতিনিধি নির্বাচিত হন তারা মূলত জনগণের কল্যাণ সাধনের জন্য নির্বাচিত হন। তারা তাদের দায়িত্ব পালনে ব্যর্থ হলে অবশ্যই তাদেরকে জবাবদিহি করতে হয় এবং প্রয়োজনে পদত্যাগ করতে হয়। জনমতের প্রাধান্য, সাধারণ মানুষের মতামতকে খুব বেশি মূল্যায়ন করা হয়, যা সাধারণত ভোটার বা ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে এটি প্রকাশ পায়। সাধারণ মানুষ তাদের পছন্দ অনুযায়ী ব্যক্তিকে, যাকে পছন্দ তাকেই ভোট দিয়ে নির্বাচিত করতে পারে। বহুদলীয় শাসন ব্যবস্থা, বহুদলীয় শাসন ব্যবস্থা মানে হলো যে দেশে গণতন্ত্র আছে অবশ্যই সেই দেশে একাধিক রাজনৈতিক দল থাকবে। সেখানে কেবলমাত্র একটি বা দুইটি রাজনৈতিক দল থাকতে পারে না, এখানে অনেকগুলো রাজনৈতিক দল থাকবে, প্রত্যেকেই সরকার গঠন করতে চেষ্টা করে এবং যে দল জনগণের সবচেয়ে বেশি আস্থা অর্জন করে তারাই সরকার গঠন করতে পারে, অর্থাৎ তারাই নির্বাচনে জয়লাভ করে। আইনের শাসন, এটি গণতন্ত্রের আরেকটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। অবশ্যই যেহেতু জনগণ সকল ক্ষমতার উৎস, ধনী দরিদ্র নারী পুরুষ বা হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান যেই হোক না কেন সকলের জন্য আইন সমান হতে হবে, কারণ প্রত্যেকটা মানুষ, একটি দেশে থাকা প্রত্যেকটা মানুষ সে দেশের জনগণ এবং সেই দেশের জনগণ হিসেবে তা আইনের শাসনের অধীনে থেকে সমান অধিকার ভোগ করার ক্ষমতা রাখে। তো সংবিধানের প্রাধান্য আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হলো গণতান্ত্রিক ধারায় নির্বাচিত সরকার অবশ্যই সংবিধানের ভিত্তিতেই রাষ্ট্র পরিচালনা করবেন। জনগণ সংবিধানের ভিত্তিতেই রাষ্ট্রের শাসক নির্বাচিত করবেন, এমনকি সংবিধানের ভিত্তিতেই সার্বিকভাবে রাষ্ট্রের শাসন কার্য পরিচালিত হবে। বিচার বিভাগের নিরপেক্ষতা, অবশ্যই গণতান্ত্রিক সরকার ব্যবস্থায় বিচার বিভাগকে নিরপেক্ষভাবে বিচার করতে হবে, কারণ একটি দেশের প্রত্যেকটি নাগরিক সমান, কোনো নাগরিককে অবহেলা করার কোনো সুযোগ নেই। সেই কারণে বিচার বিভাগকে নিরপেক্ষভাবে বিচার কার্য সম্পাদন করতে হয়। স্বাধীন প্রচার মাধ্যম, যে গণতান্ত্রিক দেশে প্রচার মাধ্যম স্বাধীন নয় সেই দেশে গণতন্ত্র প্রকৃত অর্থে বিদ্যমান নেই। সুতরাং স্বাধীন প্রচার মাধ্যমগুলো অর্থাৎ গণমাধ্যমগুলো অবশ্যই স্বাধীনতা ভোগ করবে এবং তারা তাদের মতো করে স্বাধীনভাবে সত্য এবং যা দেশের জন্য কল্যাণকর সেই সব খবরাখবর প্রচার করতে পারবে, এমনকি সরকারের সমালোচনাও করতে পারবে। সরকার কোনো ভুল করলে সেই ভুলগুলো বিভিন্ন পত্রিকায় বা মিডিয়াতে তুলে ধরতে পারবে, এটিকে বলা হয় স্বাধীন প্রচার মাধ্যম। নাগরিক অধিকার সংরক্ষণ, প্রত্যেকটা গণতান্ত্রিক সরকারের মূল লক্ষ্যই হলো নাগরিক অধিকার সংরক্ষণ, কারণ সংবিধানে যে সকল নাগরিক অধিকার সন্নিবেশন করা হয়েছে সেই সকল অধিকার প্রতিষ্ঠা করার জন্যই কিন্তু মূলত সরকার নির্বাচন করে জনগণ। তো জনগণ ততদিন পর্যন্ত তাকে ক্ষমতায় দেখতে চাইবে যতদিন সে তার অধিকারগুলো প্রতিষ্ঠা করবে, অর্থাৎ সরকার জনকল্যাণমুখী জনবান্ধব হলে, জনগণের উন্নয়নের জন্য কাজ করলে, জনগণের মৌলিক অধিকার রক্ষার জন্য কাজ করলে তখনই তারা জনগণের আস্থা অর্জন করতে পারবে এবং এর ফলে তারা পুনরায় ক্ষমতায় আসার সুযোগ পেতে পারে। সুতরাং এই বৈশিষ্ট্যগুলো হলো মূলত গণতন্ত্রের মূল বৈশিষ্ট্য। এখন আমরা দেখব গণতন্ত্রের বেশ কিছু ভালো দিক রয়েছে। তো গণতন্ত্রের ভালো দিকগুলো কী কী সেই বিষয়গুলো আমরা একটু জানব। মূলত গণতন্ত্র যেহেতু জনগণের শাসন ক্ষমতার মধ্য দিয়ে প্রতিষ্ঠিত হয়, অর্থাৎ জনগণের সকল ক্ষমতার উৎস এবং জনগণই তাদের মধ্য থেকে ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে প্রতিনিধি বাছাই করে, সেহেতু এর কিছু ভালো দিক রয়েছে।
যেমন রাষ্ট্র পরিচালনায় সবার অংশগ্রহণ, প্রত্যেকটা মানুষ আধুনিক যুগে স্বাধীনভাবে জন্মগ্রহণ করে এবং প্রত্যেকটা মানুষের স্বাধীনতা লাভ করাটা তার জন্মগত অধিকার, এবং সে কারণে রাষ্ট্রের শাসন কার্যে তার অংশগ্রহণ নিশ্চিত করার জন্য গণতন্ত্রই হচ্ছে সর্বোত্তম পন্থা। আর এই কারণে গণতন্ত্র সবচেয়ে বেশি জনপ্রিয়তা অর্জন করেছে। রাষ্ট্র পরিচালনায় সবার অংশগ্রহণ নিশ্চিত করে গণতন্ত্র। গণসম্মতি ভিত্তিক, অবশ্যই এই গণতন্ত্র প্রতিষ্ঠিত হয় সাধারণত সাধারণ মানুষের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে। যখন কোনো সরকার নির্বাচিত হয়, এই গণতান্ত্রিক প্রক্রিয়ায় যখন কোনো সরকার নির্বাচিত হয়, তার মানে হলো সাধারণ মানুষ ওই ব্যক্তিকে বা ওই রাজনৈতিক দলকে পছন্দ করে বলেই তাকে ভোট দিয়েছে। ভোট দেওয়া মানে সাধারণ মানুষ তাদের মন থেকে সম্মতি জানিয়েছে যে আমি এই শাসককে ক্ষমতায় দেখতে চাই। দায়িত্বশীল শাসন ব্যবস্থা, গণতান্ত্রিক ধারায় আরেকটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে এখানে জবাবদিহিতার যেহেতু বিধান রয়েছে, সুতরাং কোনো সরকার রাষ্ট্র ব্যবস্থায় অধিষ্ঠিত হওয়ার পর দায়িত্বহীনতার পরিচয় দিতে পারে না। যদি সে দায়িত্বহীন আচরণ করে তাকে পদত্যাগ করতে হয়, অথবা দক্ষতার পরিচয় দিতে না পারলে তখন তাকে জবাবদিহি করতে হয়। এখানে ফাঁকি দেওয়ার কোনো সুযোগ নেই, বরং দায়িত্বশীল সরকার হিসেবে গণতন্ত্র খুবই জনপ্রিয়তা অর্জন করেছে। কেননা আজকের যে গণতান্ত্রিক ধারায় সরকার নির্বাচিত হয় তারা কিন্তু মূলত সাধারণ মানুষের ভোটাধিকারের মাধ্যমে ভোটের মাধ্যমেই নির্বাচিত হয়। সুতরাং তাদেরকে অবশ্যই জনগণের প্রতি দায়িত্বশীল হতে হয়। জনগণ কী চায়, জনগণের কী অভাব অভিযোগ রয়েছে, সব কিছু তাদেরকে খেয়াল রাখতে হয়। জনগণের প্রতি দায়িত্বশীল আচরণ করতে হয়, দেশের প্রতি দায়িত্বশীল আচরণ করতে হয়। আইনের শাসন প্রতিষ্ঠা আরেকটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। এখানে ধনী দরিদ্র বৈষম্য করার কোনো সুযোগ নেই, বরং সর্বস্তরের মানুষকে, সে নারী হোক, পুরুষ হোক, হিন্দু হোক, মুসলিম হোক, যে কোনো ধরনের মানুষকে অবশ্যই আইনের চোখে বিচার করা হবে বা বিবেচনা করা হবে। আইনের শাসন প্রতিষ্ঠা করার জন্যই মূলত গণতন্ত্রের প্রতিষ্ঠা। ক্ষমতার অপব্যবহার রোধ, যেহেতু এখানে গণতান্ত্রিক ধারায় জনগণ মাত্র নির্দিষ্ট সময়ের জন্য সরকার বাছাই করে, অর্থাৎ একটি নির্দিষ্ট মেয়াদ শেষ হলে নতুন করে আবার সরকার নির্বাচনের দরকার হয়। এখানে যখন কোনো সরকার নির্বাচিত হওয়ার পর ক্ষমতার অপব্যবহার করে, পরবর্তী পর্যায়ে গিয়ে জনগণ তাকে আর ভোট দেয় না। সুতরাং ওই ব্যক্তি ভবিষ্যতের রাজনীতিতে টিকে থাকার লক্ষ্যে ক্ষমতার অপব্যবহার করে না। ব্যক্তি স্বাধীনতার রক্ষা কবচ, সাধারণ মানুষের অধিকারকে সবচেয়ে বেশি প্রাধান্য দেওয়া হয় বলে এখানে ব্যক্তি স্বাধীনতার রক্ষার ক্ষেত্রে গণতন্ত্র গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, কারণ গণতন্ত্র মানেই হচ্ছে জনগণের শাসন ব্যবস্থা। সুতরাং জনগণের অধিকার রক্ষার জন্য সে সচেতন। বিচার বিভাগের স্বাধীনতা, এটি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়, যেখানে সাধারণ মানুষ তাদের মধ্যে থেকে যোগ্য প্রতিনিধি বাছাই করে। সে ধনী হোক, গরিব হোক, সবার যাদের বয়স 18 বছর হয়েছে এবং যারা সুস্থ মানসিকতার অধিকারী, অবশ্যই তারা তাদের মধ্য থেকে প্রতিনিধি বাছাই করতে পারবে এবং তিনি রাষ্ট্রের শাসন কার্যে অংশগ্রহণ করতে পারবেন। সুতরাং অবশ্যই তিনি এমন কাউকে নির্বাচিত করবে না যার কাছ থেকে বিচার বিভাগ স্বাধীন নয়। এমনকি বিচার বিভাগ যদি পক্ষপাতিত্বের সাথে বিচার করে তবে রাষ্ট্রে অপরাধ প্রবণতা বৃদ্ধি পায়। সুতরাং বিচার বিভাগের স্বাধীনতা গণতন্ত্রে বিদ্যমান। নমনীয় শাসন ব্যবস্থা, যেহেতু গণতান্ত্রিক ধারায় সাধারণ জনগণের অনেক কিছুই চিন্তাভাবনা করে সাধারণ জনগণের দায়িত্ব নিতে হয় সরকারকে, সুতরাং তারা পরিস্থিতি বুঝে জনগণের স্বার্থে কথাবার্তা বলে। জনগণের ক্ষতি হয় এমন কোনো কাজ করে না, জনগণের জন্য ইতিবাচক ভূমিকা রাখতে পারে এমন সিদ্ধান্ত তারা নেন। জনগণকে তারা কোনো দিক থেকে অধিকার বঞ্চিত করতে পারেন না। সুতরাং এটি নমনীয় শাসন ব্যবস্থা বলা যায়, যা জনগণের জন্য কল্যাণকর, তাই তারা করে। প্রাথমিক শিক্ষার প্রসার আরেকটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। গণতন্ত্রে যেহেতু শিক্ষা একটি মৌলিক অধিকার, সুতরাং সর্বস্তরের জনগণের জন্য প্রাথমিক শিক্ষার প্রসার ঘটানো দায়িত্ব সরকারের। সর্বাধিক জনকল্যাণ সাধন করা, যেহেতু এখানে গণতন্ত্রে সরকার একটি নির্দিষ্ট সময়ের জন্য নির্বাচিত হওয়ার পর তারা সবচেয়ে বেশি গুরুত্ব দেন জনগণের কল্যাণের জন্য, কারণ তিনি জানেন যে তিনি যেহেতু 4 বছর বা 5 বছরের জন্য নির্বাচিত হয়েছেন, এই 4-5 বছরে যদি তিনি নিজেকে দায়িত্বশীল হিসেবে
জনগণের কাছে তুলে ধরতে না পারেন, অথবা দেশপ্রেমিক হিসেবে কিংবা জনকল্যাণকামী হিসেবে নিজেকে উপস্থাপন করতে না পারলে তখন জনগণ তাকে আর নির্বাচিত করে না। সেজন্য তিনি ভবিষ্যতে পুনরায় নির্বাচিত হওয়ার আশায় জনকল্যাণের দিকে সবচেয়ে বেশি মনোনিবেশ দেন, কারণ জনগণ না হলে তার উপর থেকে আস্থা হারিয়ে ফেলবে। সাম্য, মৈত্রী, স্বাধীনতা রক্ষা, গণতান্ত্রিক সরকার ব্যবস্থা হলো এমন সরকার ব্যবস্থা যেখানে নারী, পুরুষ, হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান কোনো ভেদাভেদ করার কোনো সুযোগ নেই। সাম্য, মৈত্রী, স্বাধীনতা রক্ষার জন্য অতীব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সুশাসন, যাকে গুড গভর্নেন্স বলি, এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়, কারণ আমরা জানি যে জনগণের শাসন ব্যবস্থায় জনগণের সর্বাধিক কল্যাণ নিশ্চিত করার জন্য সরকার কাজ করে। জনগণের নিকট প্রয়োজনে তারা জবাব দিতে বাধ্য থাকে। সুতরাং এটি মূলত একটি সুশাসনের নামান্তর বলা যায়। দেশপ্রেম বৃদ্ধিতে সহায়ক, প্রত্যেকটা মানুষ যখন কোনো দেশে জন্মগ্রহণ করে অবশ্যই তার ভিতরে তার দেশের প্রতি মায়া মমতা থাকে। যেহেতু গণতান্ত্রিক ধারায় প্রত্যেকটি ব্যক্তি তাদের মধ্যে থেকে বা নির্বাচিত হয়, সুতরাং মানুষ জানে যে এমন ব্যক্তিকে যদি নির্বাচিত করে যে দুর্নীতিবাজ, যে অযোগ্য, অদক্ষ, তবে রাষ্ট্রের ক্ষতি হতেই পারে, রাষ্ট্রের উন্নয়ন বাধাপ্রাপ্ত হবে। সুতরাং যার মাঝে দেশপ্রেম আছে, দেশের প্রতি মায়া মমতা রয়েছে, সেসব মানুষকেই সাধারণ জনগণ নির্বাচিত করে, যার দেশপ্রেম বৃদ্ধিতে সহায়ক ভূমিকা পালন করে। আর এটিকে সার্বিকভাবে বলা হয়েছে একটি শ্রেষ্ঠ শাসন ব্যবস্থা, কারণ এখানে জনগণকে রাষ্ট্রের শাসন কার্যে সম্পৃক্ত করা হয়, জনগণের অধিকারকে সর্বোচ্চ প্রাধান্য দেওয়া হয় এবং জনগণের চাওয়া পাওয়াকে সবচেয়ে বেশি মূল্যায়ন করা হয়। জনগণের অংশগ্রহণের মধ্য দিয়ে বিশ্ব মানবাধিকার প্রতিষ্ঠিত হয় এই গণতন্ত্রের মাধ্যমে। সে কারণেই গণতন্ত্রকে শ্রেষ্ঠ শাসন ব্যবস্থা হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে। গণতন্ত্রের এতগুলো ভালো দিক থাকা সত্ত্বেও বেশ কিছু ত্রুটি রয়েছে। এখন আমরা এই ত্রুটিগুলো দেখব। গণতন্ত্রের যে কিছু সমস্যা বা ভুল ভ্রান্তি রয়েছে, তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে অযোগ্যের শাসন ব্যবস্থা বলা হয়েছে একে। বিশেষ করে প্লেটো এবং অ্যারিস্টটল গণতান্ত্রিক শাসন ব্যবস্থাকে নিকৃষ্টতম, অযোগ্যের, মূর্খের শাসন ব্যবস্থা বলেছেন। এর কারণ হলো একটি দেশের অধিকাংশ মানুষ যদি অশিক্ষিত হয়, নিরক্ষর হয়, রাজনীতি বিমুখ হয় কিংবা রাজনীতি সম্পর্কে কোনো জ্ঞান না রাখলে তারা যোগ্য প্রতিনিধি বাছাই করতে পারে না, বরং তারা বিভিন্ন দিক থেকে তারা ঘুষ নিয়ে বা বিভিন্ন ধরনের অপরাধ বা কারো ভয়ভীতি দেখালে সেক্ষেত্রে তারা কারো কোনো প্রতিষ্ঠানের পক্ষে বা বিপক্ষে গিয়ে অবস্থান নিতে পারে তারা। অর্থাৎ এরা চাইলে অযোগ্য ব্যক্তিকে ভোট দিয়ে নির্বাচিত করতে পারে, টাকার বিনিময়ে হোক, সেটা ভয়ভীতির কারণে হোক, যে কোনো কারণে। আর সাধারণ মানুষ যেহেতু রাজনীতি বুঝে না, সে কারণে তারা উপযুক্ত যোগ্য শাসক নির্বাচন করতে পারে না। এই কারণেই প্লেটো কিংবা অ্যারিস্টটল এটাকে অযোগ্যের শাসন ব্যবস্থা বলেছেন। সংখ্যাগরিষ্ঠের স্বেচ্ছাচারিতা একটা গুরুত্বপূর্ণ বিষয় এখানে। সেই বিষয়টা হচ্ছে সংখ্যাগরিষ্ঠের শাসন মানেই কিন্তু যোগ্য শাসন তা কিন্তু নয়। এমন হতে পারে একটি দেশের অধিকাংশ মানুষ অশিক্ষিত, নিরক্ষর, তারা বিভিন্নভাবে বা প্রলুব্ধ হয়ে অথবা অর্থের প্রলোভনে পড়ে, ঘুষের প্রলোভনে পড়ে অযোগ্য, সন্ত্রাসী বা দুর্নীতিবাজ লোককে রাষ্ট্রের শাসন ক্ষমতায় অধিষ্ঠিত করতে পারে। পরবর্তীতে এই লোকগুলো গিয়ে রাষ্ট্রে দুর্নীতি করে এবং তাদের স্বেচ্ছাচারিতার কারণে রাষ্ট্রের উন্নয়ন বাধাগ্রস্ত হয়। দল ব্যবস্থার কুফল, গণতান্ত্রিক ব্যবস্থায় বিভিন্ন দল থাকার কারণে বিভিন্ন দলের মধ্যে রাজনৈতিক ঐক্য প্রতিষ্ঠা করা অনেক কঠিন হয়ে যায়, কারণ এখানে দলের সংখ্যা সীমিত নয় এবং অধিকাংশ দলই নিজেদের স্বার্থ আদায়ের জন্য বিভিন্নভাবে বিভক্ত হয়ে পড়ে এবং এই কারণে এই দল ব্যবস্থার কারণে গণতান্ত্রিক সরকার ব্যবস্থাকে একটি অযোগ্য শাসন ব্যবস্থা বলা হয়। ভঙ্গুর শাসন ব্যবস্থা, এটি মূলত যে কোনো মুহূর্তে ভেঙে যেতে পারে।